স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেমেয়েদের অবাধ মেলামেশা, কৈশোরে পা দিয়েই যৌনতার স্বাদ নেওয়ার যে প্রবল আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে কিশোর কিশোরীদের মধ্যে, কনজারভেটিভ পরিমণ্ডলে বেড়ে ওঠা সাহিত্যিক মনে করেন আগামী দিনে ছেলে মেয়েদের যৌন আচরণে অবাধ স্বাধীনতা আরও প্রবল হয়ে উঠবে। তবু তার মধ্যেও প্রেম একনিষ্ঠ হবে কোনো একজনের প্রতি। আগামীকাল নাতিদুর সেই সময়কে ইঙ্গিত করতে চেয়েছে। বাস্তব ও কল্পনার মিশেলে এক উপভোগ্য গল্প, এবং অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য। মেয়েটি গেটের সামনে দাঁড়িয়ে ইতস্তত করছিল, ভেতরে ঢুকবে কি ঢুকবে না। দু একবার তাকাচ্ছিল ওপরের দিকে, যদি কোনো ঘরের জানালায় কারুকে দেখা যায়। অদূরে দাঁড়িয়েছিলেন দুজন প্রৌঢ় লোক। একজন একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কাকে চাই? মেয়েটি মুখ তুলে বলল, তপন আছে? প্রৌঢ়টি একটু ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, তপন? তপন কি? তপন রায়চৌধুরী, যাদবপুরে পড়ে। হ্যাঁ, ওদের ফ্ল্যাট 3 তলায়, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। তাকে একটু নিচে ডেকে পাঠানো যায় না? কে ডাকবে? আমি অন্য ফ্ল্যাটে থাকি। মেয়েটি একটুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে। মেয়েটি গেট পেরিয়ে ভেতরে ঢুকে ধীর পায়ে সিঁড়ির দিকে এগোলো। সে চোখের আড়াল হবার পর প্রৌঢ়টি একটু হেসে অপর প্রৌঢ়কে বললেন, দিনকাল কীরকম বদলেছে দেখেছ? আমাদের সময়ে কোনো ছেলেই কোনো মেয়ের বাড়িতে ডাকতে যেতে সাহস করত না। এখন মেয়েরাই ছেলেদের বাড়িতে ডাকতে আসে। অপর প্রৌঢ় বললেন, মেয়েটি 3 তলার তপনের সঙ্গে এক ক্লাসে পড়ে বুঝি? তাই তো মনে হয়। আমাদের সময় কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব হলে মেয়েরা লোকজনের সামনে দাদা টাদা বলে ডাকত, তপন দা কিংবা অজয় দা। এখন রে স্রেফ নাম ধরে ডাকে। আপনি টাপনি বলারও ধার ধারে না, প্রথম থেকেই তুমি। তুই তোকারিও করে শুনেছি। প্রথম প্রৌঢ় একটু নকল দীর্ঘশ্বাস ফেলে মুচকি এসে বললেন, আমরা বড্ড অসময়ে বুড়ো হয়ে গেলুম হে, আমরা এসব কিছুই পেলাম না। মেয়েটি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গিয়ে থামল। সিঁড়ির দুপাশে 2টি ফ্ল্যাট। কোন ফ্ল্যাটটা তপনদের সে কি করে বুঝবে? দরজায় নাম লিখে রাখে না কেন এরা? মেয়েটি প্রথমে ডান দিকের দরজায় কলিং বেল টিপল। দরজা খুলল একটি বলিষ্ঠ চেহারার যুবক। তপন আছে? যুবকটি একটু রূঢ়ভাবে বলল, এখানে তপন নামে কেউ থাকে না। একথা বলেও যুবকটি দরজা বন্ধ করল না, মেয়েটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। মেয়েটি বুঝতে পারল পাশাপাশি 2টো ফ্ল্যাটের মধ্যে নিশ্চয়ই ভাব নেই। ছেলেটির অন্তত বলা উচিত ছিল, উল্টো দিকের ফ্ল্যাটে দেখুন। মেয়েটি বলল, ও আমার ভুল হয়ে গেছে। উল্টো দিকে ফিরে সে চলে এলো অন্য দিকের ফ্ল্যাটে। সেখানে বেল টিপতে দরজা খুলল একজন চাকর শ্রেণীর লোক। তপনবাবু আছেন? আছেন, দাদাবাবুর জ্বর। আমি একটু দেখা করব। চটি ফটফট করে তপন নিজেই এগিয়ে এলো দরজার কাছে। উল্টো দিকের ফ্ল্যাটের যুবকটি তখনও দাঁড়িয়ে আছে এদিকে চেয়ে। তাকে দেখে তপনের ভুরু কুঁচকে গেল। মেয়েটিকে বলল, তুমি ভেতরে এসো। এই সময় উল্টো দিকের দরজাটা দড়াম শব্দে বন্ধ হলো। তপন মেয়েটিকে নিয়ে এলো বসবার ঘরে। বেশ ছিমছাম সাজানো, হালকা রঙের সোফা সেট। এক কোণে
নিচু টেবিলে পেতলের বুদ্ধ মূর্তি, তার পাশে ফুলদানি, ফুল নেই। দূর থেকে তপনের মা জিজ্ঞেস করলেন, কে এসেছে রে? তপন বলল, আমার এক বন্ধু, তুমি এসো একটু। মা উত্তর দিলেন, যাচ্ছি, একটু পরে যাচ্ছি। মেয়েটি ধপাস করে একটি সোফায় বসে পড়ে বলল, পাখাটা খুলে দাও। তপন পাখাটি চালিয়ে একটা সিগারেট ধরালো। তারপর বলল, হঠাৎ আমার বাড়ি চলে এলে যে? এমনি এলাম। তোমাদের উল্টো দিকের ফ্ল্যাটের ছেলেটার সঙ্গে বুঝি তোমার ঝগড়া? ও সত্যেন, ও তো একটা লোফার। লোফার মানে? কি করে? পাড়ায় মোস্তানি করে। আসল ব্যাপারটা কি, এ বাড়ির একতলার ফ্ল্যাটে সুস্মিতা বলে একটা মেয়ে থাকতো। তাকে সত্যেনের খুব পছন্দ ছিল, কিন্তু সুস্মিতা আবার আমার প্রেমে পড়ে গেল। আমার কাছ থেকে বই টই নিতে আসতো। সেই থেকেই আমার ওপর সত্যেনের রাগ। নিজের বাড়িতেও বুঝি প্রেম করা হয়েছে তোমার? নিশ্চয়ই। ফ্ল্যাট বাড়িতে কিংবা পাড়ার মধ্যেই তো প্রথম প্রেমের হাতখড়ি হয়, তারপর তো কলেজ, ইউনিভার্সিটি। সুস্মিতা এখন আর বই নিতে আসে না, ওর বিয়ে হয়ে গেছে। তোমার সব প্রেমিকদেরই এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় কেন বলো তো? তার মানে তোমার প্রেমিকাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, কিন্তু তোমাকে কেউ তারা বিয়ে করতে চায় না। তপন হো হো করে হেসে উঠল, সিগারেটে টান দিল আবার। তপনের মা এসে ঢুকলেন। বেশ জমকালো একটা শাড়ি পরা, এক্ষুনি বাইরে বেরোবেন মনে হয়। তপন সিগারেটের ছাই ছেড়ে বলল, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এর নাম খুকু। এই তোমার ভালো নাম কি যেন? মেয়েটি প্রথমে হাত জোড়ো করে নমস্কার করে বলল, আমার নাম সুবর্ণা চ্যাটার্জি। তারপর সে উঠে গিয়ে তপনের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। তিনি বললেন, আরে থাক থাক, পায়ে হাত দিতে হবে না। তপন বলল, সুবর্ণা আমাদের ইউনিভার্সিটিতে পড়ে, ওর সাবজেক্ট ফিলোজফি। মা বললেন, হ্যাঁ, তোমার কথা শুনেছি। তুমি আগে আমাদের বাড়িতে আসোনি তো? সুবর্ণা বলল, না, আসা হয়নি। তপন কখনো আসতেই বলেনি। এবার থেকে আসবে। তুমি কি খাবে, চা না কফি? আমি কিছু খাবো না মাসিমা। কিচ্ছু খাবে না? একটু শরবত করে দিই? আচ্ছা দিন। মা তপনকে বললেন, আমি রঘুর হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তারপর আমি একটু বেরোবো। 12:30 বাজলে তুই রঘুকে মনে করে পাঠিয়ে দিস, বাপ্পাকে যেন স্কুল থেকে নিয়ে আসে। তপন জিজ্ঞেস করলে, তুমি কোথায় যাবে? দু একটা জিনিস কেনাকাটি আছে, তারপর তো ঝুনু মাসির বাড়ি থেকেও একটু ঘুরে আসতে হবে। তিনি সুবর্ণার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমরা গল্প করো। মা চলে যাবার পর তপন জিজ্ঞেস করলে, মাকে তো বললে আমি তোমাকে কখনো বাড়িতে আসতে বলিনি, তাহলে এলে কেন? এমনি ইচ্ছে হলো। হঠাৎ এরকমই ইচ্ছে? তোমাদের টেলিফোনের লাইনটা খারাপ? 2-3 দিন ধরে খারাপ হয়ে আছে। তুমি 4 দিন ক্লাসে যাওনি। আমার তো জ্বর। বাজে কথা। বাজে কথা মানে? আমি কি বাড়ির চাকরকেও মিথ্যে কথা শিখিয়ে রেখেছি নাকি? সুবর্ণা তপনের গলার কাছটা ছুঁয়ে বলল, কই, গা তো গরম নেই। কাল রাত পর্যন্ত ছিল। আগে অনেকবার এর থেকে বেশি জ্বর কিংবা শরীর খারাপ নিয়েও ইউনিভার্সিটিতে যেতে। তা যেতাম। তুমি 4 দিন আমাকে না দেখে উতলা হয়ে পড়েছিলে নাকি? সেই জন্যই আজ দেখতে এলে? না, সেজন্যে নয়, তোমাকে একটা খবর দিতে এলাম। কি? চাকর রঘু একটা ট্রে হাতে নিয়ে ঘরে এলো। 1 গ্লাসে অরেঞ্জ স্কোয়াশের শরবত আর একটি প্লেটে 4খানা সোন পাপড়ি।
তপন জিজ্ঞেস করলে, রঘু, মা বেরিয়ে গেছেন? হ্যাঁ, এই মাত্র গেলেন। দরজাটা বন্ধ করে রাখিস। চাকর ট্রেটা রেখে যাবার পর তপন নিজেই আগে প্লেট থেকে একটা সোনপাপড়ি তুলে মুখে পুরল। তারপর বলল, সোনপাপড়িগুলো লাভলি, মা নিজে বানিয়েছে, খেয়ে দেখো। সুবর্ণাও একটা তুলে মুখে দিয়ে বলল, সত্যি খুব ভালো হয়েছে তো। এবার তোমার খবরটা বলো। আগামী সোমবার আমি রণজয়কে বিয়ে করছি। এ আর নতুন খবর কি? তুমি জানতে? আগামী সোমবারই যে বিয়ে করবে তা জানতাম না। রণজয়ী আমাকে বলেছিল তুমি বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছ। তোমার কাছ থেকে একটা পরামর্শ চাইতে এলাম। বলো। আমার কি এক্ষুনি বিয়ে করা উচিত? সব মেয়েরই তাড়াতাড়ি বিয়ে করা উচিত আমার মতে। আর কি নয়, একটু সিরিয়াসলি চিন্তা করে বলো। এ নিয়ে এত চিন্তা ভাবনা করার কি আছে? বাড়িতে কারুকে এখন জানাচ্ছি না। ও, কিন্তু তুমি হঠাৎ বিয়ের জন্য তো ব্যস্ত হয়ে উঠলি বা কেন? কারণ নিশ্চয় একটা আছে, তুমি সবটা জানো না তপন। রণজয় একলা একটা ঘর নিয়ে থাকে রয়্যাল স্ট্রিটে। সেখানে আমাকে প্রায় যেতে হয়। মানে আমি না গেলে ও ছেলে মানুষের মতন জেদ করে, রাগারাগি করে। 2-3 দিন আমি না গেলে ও এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পড়াশুনোও করে না। রোজ একবার গেলেই পারো। তাই তো যাই। তার ফলে কি হয় বুঝতেই পারছি। অ্যাংলো ইন্ডিয়ান পাড়া, ডিস্টার্ব করার কেউ নেই। আমার ভীষণ দুশ্চিন্তা হয়। দুশ্চিন্তা? তোমার ভালো লাগে না? এত চমৎকার সুযোগ। দেখ, 18 থেকে 24 বছর সময়টা হচ্ছে সবচেয়ে চমৎকার বয়স। এই সময়ে সেক্স জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ করা যায়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়েই এই সময়টা নষ্ট করে, সুযোগই পায় না। পড়াশুনো শেষ না করে চাকরি বাকরি না পেলে কেউ বিয়ে করতে পারে না। কিন্তু পড়াশুনো কিংবা চাকরির সঙ্গে সেক্সের কি সম্পর্ক? বাবা মায়ের শাসনে থেকে অনেকে এই সুযোগ থেকে বঞ্চিত হয়। তুমি এরকম সুন্দরভাবে সেটা পেয়ে গেছো, অথচ বলতে চাও সেটা তোমার ভালো লাগে না। ভালো লাগা না লাগার কথা নয়, আমার ভয় হয় কিছু যদি হয়ে টয়ে। প্রিকশন নিলে পারো। হাতের কাছে যখন সব কিছুই পাওয়া যায়। ভুলে যেও না, এ দেশটা এখনো ইউরোপ আমেরিকা হয়ে যায়নি। ইউরোপ আমেরিকায় মেয়েদের কি 4টে করে হাত পা আছে নাকি? ওদের সঙ্গে তুলনা দেবার তো দরকার নেই। আমি বলছি যেটা খুব সহজ এবং স্বাভাবিক ব্যাপার। মেয়েদের সব ব্যাপার তোমার এখনো বুঝতে পারো না। ও, এদিকে অন্য সময় ছেলেদের সঙ্গে সমান সমান হবার ইচ্ছে, আর অসুবিধাতে পড়লেই মেয়েদের জন্য আলাদা ব্যাপার। অসুবিধার কিছু নেই এর মধ্যে? আমি ভাবছিলাম ভবিষ্যতে তো রণজয়কে আমি বিয়ে করবই, তাহলে রেজিস্ট্রেশনটা সেরে রাখলেই বা দোষ কি? ব্যাপারটা আইনসঙ্গত করে রাখা। হ্যাঁ, আইনসঙ্গত করলে স্বাদ কমে যায়। গোপন ব্যাপার থাকলেই সেক্সটা ভালো জমে। আইন টাইনের ব্যাপারটা যতদিন দূরে সরিয়ে রাখা যায়। তুমি বড্ড বাজে কথা বলো। তুমি কি সব জানতা নাকি? তুমি তো আমার কাছে পরামর্শ চাইলে। আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, এখন বিয়েটা করে রাখলে কি রণজয়ের পড়াশোনার ক্ষতি হবে? রণজয় ফার্স্ট ক্লাস পাবেই। তুমি জানো না আজকাল ওর পড়াশোনায় মন নেই। তার মানে তুমি ওকে অতৃপ্ত করে রেখেছ। ছটপটানি থাকলে পড়াশোনায় মন বসবে কি করে? বিয়েটাই করে ফেলো, তাহলে নিশ্চিন্ত হয়ে পড়াশোনায় মন দেবে। তাহলে তুমি বলছো? হ্যাঁ, বলছি তো। রণজয় পাত্র হিসেবেও ভালো। ভারতবর্ষে যতই চাকরির সমস্যা থাকুক, ফার্স্ট ক্লাস পাওয়া ইঞ্জিনিয়ারদের এখনও চাকুরির অভাব হবে না। তাছাড়া ওদের ফ্যামিলির অনেক রকম কানেকশন আছে।
এই কথার পর সুবর্ণা কেন যে হঠাৎ রেগে উঠল তার কোনো যুক্তি নেই। সে শরবতের গ্লাসটা ঠক করে নামিয়ে রেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, এসব কথা বলছো কেন? আমি রণজয়কে বিয়ে করছি, তার কারণ আমি ওকে ভালোবাসি। তপন হাসতে হাসতে লঘু গলায় বলল, সে তো আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। থাক, আর বাজে কথা বলতে হবে না। তোমার কত অসংখ্য মেয়ে বন্ধু, তাদের সবাইকেই আমি ভালোবাসি, তোমাকে একটু বেশি ভালোবাসি। এর নাম ভালোবাসা? তাছাড়া কি? যাক, আমার কথা যাক, তুমি আমাকে ভালোবাসো না? মোটেই না। তাহলে আজ আমার কাছে ছুটে এসেছো কেন? তোমার কাছে এসেছি বন্ধু হিসেবে একটা পরামর্শ নিতে। বন্ধুকে বুঝি ভালোবাসা যায় না? ভালো না বাসলে আবার বন্ধু কি? তুমি যে অন্য কোনো বন্ধুর কাছে না গিয়ে আমার কাছেই এসেছো, তাতেই প্রমাণ হয় তুমি আমাকে একটু বেশি ভালোবাসো। এসব বাজে কথা থাক, আমি এবার উঠবো, অনেক বেলা হয়েছে। কটা বাজলো? 12:20। ওরে বাবা, খেয়ালই করিনি। বসো, আরেকটু বসো, আমি এক্ষুনি আসছি। তপন উঠে গিয়ে রঘুকে ডাকলো। তাকে বলল তক্ষুনি বেরিয়ে গিয়ে ছোট ভাইকে স্কুল থেকে আনতে। রঘু চলে যাবার পর তপন দরজা বন্ধ করে দিল। গোটা ফ্ল্যাটটাতে এখন সে আর সুবর্ণা ছাড়া আর কেউ নেই। এরকম সময় আবহাওয়াটা হঠাৎ কীরকম বদলে যায়। তপন ঘরে ফিরে এসে এবার বসল সুবর্ণার পাশে। তার কাঁধে হাত রেখে বলল, তুমি কি এখান থেকে ইউনিভার্সিটিতে যাবে? সুবর্ণা বলল, না, আজ আর যাব না। তাহলে কোথায় যাবে? রণজয়ের ফ্ল্যাটে? ও নেই এখন, বাড়িতেই যাব। আমার দিকে একটু তাকাও তো। সুবর্ণা ওদিকে মুখ ফেরাতেই তপন আলতোভাবে তার ঠোঁটে একটা চুমু খেলো। তারপর বলল, তোমাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে। সুবর্ণা বলল, আমাদের একলা রেখে তোমার মা বেরিয়ে গেলেন, তাতে কি হয়েছে? উনি কিছু ভাবলেন না? কি আবার ভাববেন? ছেলের চরিত্র খারাপ হয়ে যাবে, এতে মেয়ের মায়েরা ভয় পেতে পারেন, কিন্তু একটি ছেলের মা ভয় পাবেন কেন? ছেলে হলেই বুঝি তাদের সব রকম স্বাধীনতা দেওয়া যায়? আমি পাই। এমনকি ছেলেবেলা থেকেই আমি একটু মেয়েটিদের সঙ্গে মিশতে ভালোবাসি। আমার মা কখনো বাধা দেবার চেষ্টা করেনি। তুমি ভাগ্যবান, এরকম মা পেয়েছ। আমার মাও ভাগ্যবান, আমার মতন ছেলে পেয়েছেন। এত মেয়েদের সঙ্গে মেলামেশা করেও তো আমি বয়ে যাইনি। হায়ার সেকেন্ডারিতে 7th স্ট্যান্ড করেছিলাম। এবারেও ফাইনাল পরীক্ষাতে ফার্স্ট ক্লাস তো পাবই, ফার্স্ট ক্লাস ফার্স্টও হতে পারি। তোমার বড্ড অহংকার। সত্যি কথাই বলছি, লোকজনের মাঝখানে তো চেঁচিয়ে বলতে যাচ্ছে না যে অহংকার হবে। আচ্ছা, এবার সত্যি বলো তো, এই 4 দিন কেন ইউনিভার্সিটিতে যাওনি? বলছি, তার আগে একটু চুমু খেতে দাও। সুবর্ণা ঠোঁটটা এগিয়ে আনলো। তপন বলল, ওই রকম নয়। এক হাতে আমার চুল মুঠো করে ধরো, এক হাত রাখো আমার কাঁধে। সুবর্ণা সরে গেল। একটু রাগের ভাব দেখিয়ে বলল, ইস, আবদার না, 2 দিন বাদে আমি পরের বউ হয়ে যাচ্ছি না? বাহ, তাতে কি হলো? কি হলো মানে? আমি একজনকে বিয়ে করে বুঝি আমি তোমার সঙ্গে এইসব করব? রণজয় তোমাকে বিয়ে করছে বলে কি পুরোপুরি কিনে নিচ্ছে নাকি? তোমার আর কোনো স্বাধীনতা থাকবে না? স্বাধীনতা মানে বুঝি এই সব কিছুরই একটা যুক্তি থাকা চাই। চমৎকার যুক্তি রয়েছে তো। এই ঘরে শুধু তুমি আর আমি আছি, ফ্ল্যাটে আর কেউ নেই। এই সময়টা একটু ভালোভাবে কাটানো উচিত। আর চুমু খাওয়ার মতন এমন ভালো জিনিস আর কি আছে বলো? রণজয়ের ফ্ল্যাটে গিয়েও তো তুমি এইসব করো। সেই জন্যই তো আমি ওকে বিয়ে করছি। তা মেয়েরা বড্ড বিয়ে পাগলা হয়। বিয়ের সঙ্গে এর সম্পর্ক কি? মানুষের শরীর কখনো ক্ষয়ে যায় না, শরীর কখনো অপবিত্র হয় না। এসো এসো, দেরি করে লাভ কি? আমি যদি রাজি না হই
তুমি কি জোর করবে? মোটেই না, এইসব ব্যাপারে আমি জোর টোর একেবারেই পছন্দ করি না। আমি রাজি নই। তপন সঙ্গে সঙ্গে সোফা থেকে উঠে পড়ল, বলল ঠিক আছে। সুবর্ণা মাথা নিচু করে চুপ করে বসে রইল। তপন জানালার কাছে দাঁড়িয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। সুবর্ণা একটু পরে মুখ তুলে বলল, তুমি রাগ করলে? না, এতে রাগের কি আছে? আমি তোমাকে ভালোবাসি সুবর্ণা, তোমার সব রকম ব্যবহারই আমার ভালো লাগে। তুমি ভালোবাসার কথা মুখে উচ্চারণ করো না, তুমি জানোই না ভালোবাসা কাকে বলে। কোন বইয়ে ভালোবাসার ডেফিনেশন লেখা আছে নামটা বলে দাও, পড়ে মুখস্থ করে নেব, তারপর সেই অনুযায়ী ভালোবাসার চেষ্টা করব। এই ঘরে এখন অন্য কোনো মেয়ে থাকলে তাকেও তুমি চুমু খেতে চাইতে? যদি তাকে আমার পছন্দ হতো তাহলে চাইতাম, যে কোনো মেয়ে। বললাম তো, যদি পছন্দ হতো, যদি সেও রাজি হতো। বুঝলাম, আচ্ছা এবার তাহলে চলি। ঠিক আছে, বিয়ের নেমন্তন্ন খাওয়াচ্ছ তো? সুবর্ণা উঠে দাঁড়ালো, গাঢ় চোখে তাকালো তপনের দিকে। তপন মিটি মিটি হাসছে। সুবর্ণা তপনের দিকে একটু এগিয়ে এসে বলল, একবার কিন্তু। তপন মাথাটা ঝুঁকিয়ে দিয়ে বলল, চুলের মুঠি ধরো। সুবর্ণা মুঠো করে ধরল তপনের চুল, আর একটা হাত রাখল ওর কাঁধে, তারপর ঠোঁটে ঠোঁট রাখল। আগামীকাল শেষ পর্ব। বন্ধুরা সঙ্গে থাকবেন আশা করি। শুভরাত্রি।